এই রাজাকারের বাচ্চারা, আমি ফজলুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদের মধ্যে, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে, মুক্তিযোদ্ধারা জীবিত, সাবধান কথা বলবা। মুক্তিযুদ্ধ যারা মানো না তারা এই দেশ থেকে চলে যাও, খুব ক্লিয়ার। কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর, ওই যে পাকিস্তানে 2টা ঘটনা হয়েছে কিছুদিন আগে, লস্করি তৈয়বার যে প্রধান তিনি বলছেন যে আমরা 5ই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে পারি। আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ উইল রিটার্ন এগেইন টু পাকিস্তান, আপনি দেখেন। এবং সেইখানে কতগুলা জিনিস, গোলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত, এবং গোলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এইসব রাজাকারের বাচ্চারা, আমি আবারও বলছি এইসব রাজাকারের বাচ্চারা, যে আমি বললাম আলবদরের বাচ্চারা, গোলাম আজম হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা। প্রথম যে লোকটা টিক্কা খানের সঙ্গে দেখা করছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, বাংলাদেশে 25শে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে টিক্কা খানের সাথে, যে ঠিক কাজ করছেন, আমরাও আপনার সাথে আছি, সেই লোকটার নাম হলো গোলাম আজম। 2 নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন, 3 নম্বর দেখা করছে ফজলুল কাদের চৌধুরী, 4 নম্বর দেখা করছে নুরুল আমিন। তৎকালীন সময়ে সেই 1 নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গোলাম আজম, যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে এবং বিদেশে গিয়ে বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে, বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয়, সাহায্য না করে। মুসলিম দেশগুলোকে গিয়া বলছে যে এটি ইন্ডিয়া দখল করে, বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে। এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে, মসিব লিপ্ত করছে, সেই সব গোলাম আজমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, যেখানে তার বয়স হয়েছে 68 বছর। সে রিটায়ারমেন্টে চলে, এখনকার সরকার তাকে সব কিছু রিটায়ারমেন্টে দিছে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফেরত আসবে। সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটা বলছেন। তবে একটা কথা বলি, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে, কিন্তু 71-এর বাংলাদেশ কোনোদিন আলবদর রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না। আমি আরো কিছু কথা বলবো, এটা হবে না। আমি আসবো আপনার কাছে, আমি যেতে চাই একটু। জি জি, মাসুদ কামাল আমাদের সাথে কথা বলছিলেন, সিনিয়র আইনজীবী ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা। আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, যেহেতু সে 71 নিয়ে বলে, আপনি নির্বাচন নিয়ে একটু বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে, ওই সময়ে সেখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। কিন্তু এনসিপি ওনারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এবং গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামেও নাসিরুদ্দিন পাটোয়ারি উনি বললেন যে ডক্টর ইউনূস তাদের সাথে গাদ্দারি করেছেন, তিনি বেঈমান। মানে বিষয়টা কেমন? না, একটা জিনিস কি আমি বলি আপনাকে, প্রধান উপদেষ্টা কিন্তু এই প্রথমবার গত 5 তারিখে বললেন, জাতির উদ্দেশ্যেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনও তাদের কাজকর্ম করছে, তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সবই কিন্তু একের পর এক ঘটতেছে। কিন্তু তারপরেও দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা, একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে। আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমার সঙ্গে যখন কারো দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে, ভাই নির্বাচন কি আসলেই হবে? না, এই অভিজ্ঞতা আছে আমার। আপনার আছে? তাহলে এখন কথা হলো, ডক্টর ইউনূসের মতো ব্যক্তি উনি জাতির উদ্দেশ্যে বলেছেন, কিন্তু এটা তো এমন না যে ওয়ান টু ওয়ান আলাপ করতে বলছেন, জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন। তারপরেও মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না কেন? আপনি এই পয়েন্টটা খেলে ভাবেন একবার। তার মানে উনি গত 1 বছরে এমন কিছু করেছেন, এমন কিছু দেখিয়েছেন যে ওনার মুখের কথাও এখন মানুষ বিশ্বাস করে না। নাহলে তো মানুষ এই প্রশ্নটা করতো না। আচ্ছা, এই প্রশ্নটা কেন করছে? এখন ডক্টর ইউনূসকে ভাবতে হবে যে আমি কি করেছি, আমি কি এমন কাজ করলাম যে আমার কথা মানুষ বিশ্বাস করে না। কে এখন কী করলে বিশ্বাস করবে? এই প্রশ্নটা কিন্তু আসতেছে এখন। দেখেন
এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে, এনসিপি কেন ওনার সম্পর্কে এমন সব শব্দ ব্যবহার করছে, যে শব্দগুলো ব্যবহার করাটা আমি ভাবতেই পারি না, করছে তো সেটাই। জি, এর কারণটাও কি? এর কারণটা খুব সহজ, কিন্তু যে উনি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে। এনসিপি তো ওনারই দল, উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে। তারা একটা পলিটিক্যাল পার্টি করছে, করার পর এখন এনসিপির যে ইমেজ, এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনূস নিজে, যে এরা তো আমাকে আপনার একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না। এটা উনি বুঝতে পেরেছেন, বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল, হাতটাকে সরাই নিছেন। তো এনসিপি হাত সরাই নেওয়া, এনসিপি মানে হয়ে গেছে, তার পাজলড হয়ে গেছে যে একদিন তো আমি ওনার সাপোর্ট পাইছি গভর্নমেন্টের। এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায়, এখন যদি মনে করেন এই গভর্নমেন্ট, শুনেন একটা গভর্নমেন্ট তো 1 বছর ছিল, তারা তো খুব অসাধারণ ভালো কাজ করছে, মানুষ তার মানে বিভিন্ন রাস্তার চৌমাথায় মূর্তি বানিয়ে রাখবে, তা তো আর না। ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে। তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট চায়, যে আমি যখন চলে যাব তারপরে কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো। যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে, বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে। 111 গভর্নমেন্টের সময় রাখেন, 111 গভর্নমেন্টের যারা ছিল, যারা নাকি কুশীলভ ছিল, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল। আচ্ছা, এখন হয়তো এই গভর্নমেন্টও চিন্তা করতেছে তা আমাকে কে দিবে। এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি, বিএনপির ঘাটে মানে নৌকা ভিড়াইছে। এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না। আর এনসিপি তাদের যে বয়সজনিত সমস্যা যেটা একটা আছে, একটা সমালোচনা আছে, সেটা হচ্ছে যে সরকার মবই ঠেকাইতে পারে না, সেই সরকার নির্বাচনের দিন, ভোটের দিন মব ঠেকাবে কিভাবে? শুনেন, মব ঠেকাতে পারে না কথাটা অন্যভাবে বলেন। আচ্ছা, আসলে সরকারকে মব ঠেকাতে চেয়েছিল? সরকারকে কখনো মব ঠেকাতে চেয়েছিল? আপনি এই কথাটা বলেন। আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি। এই 32 নম্বর যেদিন ভাঙলো আগের বার, আচ্ছা, 32 নম্বর ফেরানোর জন্য কি সরকার চেষ্টা করছিল? কয় নাই তো। মবে বাংলাদেশে মব আগে 5 থেকে 8 আগস্ট, ওই সময় কথা বাদ রাখেন। এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হলো 32 নম্বর ভাঙা দিয়া। সরকার মব ফেরানোর চেষ্টা করে নাই। এবং সর্বশেষ এবার 15 আগস্ট যে ঘটনাগুলো ঘটলো, একজন রিক্সাওয়ালা গেলো ফুল দিয়ে, তাকে ধরে পিটাইলেন, একজন মহিলাকে ধরে আপনারা বেজ্জতি করলেন, অনেক কিছু করলেন। সরকারকে ফেরানোর চেষ্টা করছে? আচ্ছা, রিক্সাওয়ালা কথাটা ধরেন, রিক্সাওয়ালা একজনকে ফুল দিতে গেছে, উনি তো কোনো পলিটিক্যাল ওয়ার্কার না, পলিটিক্যাল পার্টির লিডার না, উনি কি আওয়ামী লীগের বর্তমান সভাপতি? তা তো না। উনি একজন রিক্সা চালক, উনি একটা ফুল নিয়ে গেছেন, উনাকে ওখানকার লোকজন ধরে মানে মব আক্রান্ত হলো, সে তাকে ধরে চটথাপড় মারলো, গণপিটুনি দিল। পুলিশ কাকে ধরে নিয়ে গেল? রিক্সাওয়ালাকে, যে মার খেলো তাকে ধরে নিয়ে গেল। অন্যদেরকে ধরছে? ধরছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে 15 আগস্ট ফুল দেয়া যাবে কি যাবে না, এরকম কোনো নির্দেশনা কিন্তু ছিল না। কিন্তু ওদিকে আপনার প্রেস সচিব যে বলছে ফুল দেওয়া যাবে না, আবার প্রেস সচিব ওখানকার ধানমন্ডি পুলিশকে আমি বলতে শুনছি, ধানমন্ডি পুলিশ বলছে তারা প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে। প্রেস সচিব তো গভর্নমেন্ট, বিরাট গভর্নমেন্ট। সে আসবে, আমি যেতে চাই একটু ফজলুর রহমান আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে আমি মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 3টি বিষয় কি এক সূত্রে গাঁথা, নাকি এই 3টি বিষয়কে আলাদা রাখার দরকার ছিল? প্রশ্নটা এজন্যই করছি যে স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেই ভূমিকাকে এই 24-এ এসে নতুন করে বয়ান দেওয়া হচ্ছে, নতুন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে। এইটার জন্য কি শেখ হাসিনা একাই দায়ী, না আওয়ামী লীগ পুরো দায়ী? আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছেন। এক হলো মুক্তিযুদ্ধ, 2 বঙ্গবন্ধু, 3 আওয়ামী লীগ, এই 3টা কথা আপনি জিজ্ঞাসা করছেন। এর আগে আরেকটা কথা আছে, সেটা হলো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের নির্যাস হইল মুক্তিযুদ্ধ, 9 মাস। কেন আমরা 9 মাসকে মুক্তিযুদ্ধ বলি? এর আগেরটাকে কিন্তু মুক্তিযুদ্ধ বলি না, কারণ জমিটা আমারই ছিল। 9 মাসে এই জমিটা CSRS আমার ছিল এবং আমরা এটা মুক্ত করছি 9 মাসে। আমরা করেছি নতুন যে মুক্তিযুদ্ধ। আর ওটা হলো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের কিন্তু বাঙালির 1000 বছরের স্বাধীনতার সংগ্রাম। এই বাংলায় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দেশের একটা, এইগুলো আমি বলবো না, আপনার সময় হবে না, কেউ শুনতেও চায় না।
পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ, যে কারণে বলা হতো সোনার বাংলা। এখানের কাপড়, এখানের ফল, এখানের ধান, এখানের পাট, এগুলা সারা পৃথিবীর জন্য। দক্ষিণ পূর্ব এশিয়া একটা মাত্র টাকার কারখানা ছিল, টাকা চাপানো নিল মহাতব চাঁদ জগৎ শেঠ। এ হলো বাংলা। সেই বাংলাকে লুণ্ঠন করার জন্য ব্রিটিশরা, আমি সব মুঘল পাঠান বাদ দিলাম, ব্রিটিশরা আসলো। ব্রিটিশরা এসে মির্জাফরের কেস কনভিন্স করলো, মির্জাফরের বিশ্বাসঘাতকতায় এবং রবার্ট ক্লাইভের চক্রান্তে এবং ব্রিটিশদের চক্রান্তে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে বাংলা পরাধীন হয়ে গেল তখনকার মতো করিয়া। 1757 সনের সেই যে বাংলা পরাধীন হয়ে গেল, পরাধীন হওয়ার পরে একে একে দেখা গেল 1773 সনে দুর্ভিক্ষ হইল, মহা দুর্ভিক্ষ। 1/3 লোক মারা গেল। অনেকে বলে 74-এ অনেক দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু 1/3 লোক মারা গেল 1773 সনে। 57 সনে ব্রিটিশরা দেশ নিল, আর 73 সনে 1/3 লোক বাংলায় মারা গেল, মহামন্বন্তর। ঠিক আছে, সেই ব্রিটিশরা যে শোষণ করতে করতে তারা টাকা নিয়ে গেল, গোল্ড নিয়ে গেল স্টিমারে, এবং লন্ডন শহর করলো। তারাই এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলো, এটা কিন্তু বাংলার সম্পদের একটা বিরাট অংশ আছে। সেই বাংলা যে দরিদ্র হলো, দরিদ্র হওয়ার পর কি হলো, নীল সাহেবরা আসলো, নীল চাষ করাইলো, অত্যাচার করলো, খাজনা দেও, টাকা দেও, পয়সা দেও। এই অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে বলেছে, হে খুদা, আমাদের কেমন সন্তান দাও, যে সন্তান বিদেশিদের হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দিবে। বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে বলেছে, হে ভগবান, আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিব। বিদেশিদের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা সারা জীবন বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই নারায়ণগঞ্জ পর্যন্ত আসতো বর্গিরা। ওই বার্মিজ যাদেরকে এখন আমরা কি বলি, বার্মা, এদেরকে তারা নারায়ণগঞ্জ পর্যন্ত নৌকা নিয়ে আসে, ধান কাটতে নিয়ে যেত, মেয়েদেরকে ধরে নেয়। এগুলো পড়েন, সোনারগাঁও যখন রাজধানী ছিল। সেই যে বাঙালি জাতি, সেই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পরতে পরতে অনেকেই নেতৃত্ব দিছে, কিন্তু শেষ নেতৃত্বটা যিনি দিছেন, মুক্তি সংগ্রামের শেষ খেলার যে ক্যাপ্টেন, যেখানে বাঙালি জয়লাভ করলো, ওয়ার্ল্ড কাপ পাইলো, শেষ খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এটা যদি কেউ স্বীকার না করে, সে ইতিহাস মানে না, অথবা সে শেখ মুজিবুর রহমান বা তার প্রতি তাদের জিজ্ঞাসা আছে। কিন্তু মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান। আমি বিএনপি করে কথাটা এই কারণে বলতেছি যে আমি কথাটা 3 বার বলছি আমাদের নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে। ওই ইঞ্জিনিয়ার্সে যখন 16ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে, আমি প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, আমি বলছি, আমার কথাটা শোনেন আপনি। আর রাজনৈতিক নেতাদের মধ্যে মৌলানা ভাসানী, তারও আগে শেরে বাংলাকে ফজলুল হক হুসেন শহীদ, কিন্তু মৌলানা ভাসানী ডাইরেক্ট মুক্তিযুদ্ধের নেতাদের একজন, এমনকি বঙ্গবন্ধুর মাথার উপরে থেকে 57 সন থেকে এই কথাটা বইলা, কিন্তু লিডার ছিল পরবর্তী বঙ্গবন্ধু। আর যখন মুক্তিযুদ্ধ শুরু হইল, তখন সেনাবাহিনী প্রথম দিন বাংলার সেনাবাহিনী যুদ্ধ শুরু করলো। ওই পিলখানাতে বলেন, আর রাজারবাগে বলেন, আর জিয়াউর রহমানের সেই 27শে মার্চ, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বলেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই খালেদ মুশারফের, মেজর হায়দারের ইতিহাস। আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠিয়া ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কুলে তবু মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, বাংলার সন্তান চলো সমানে সমান। আমি কালকে মেজর হায়দার বীরুত্তম যে 35,000 মুক্তিযোদ্ধা তৈরি করেছিল, ঢাকা সহ কুমিল্লা সহ সমস্ত এলাকাতে, যে সবচেয়ে বড় লিড করেছে খালেদ মুশারফের নেতৃত্বে, মেজর হায়দারের সেই দুর্ভাগ্যজনক ইতিহাস পড়ে আমার চোখের পানি আসতেছে। আমি সবাইকে বলবো, বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের বই যে এলাকাতে হয়েছে, আবার পড়েন আপনারা। আর আজকের প্রজন্মকে আমি, হে বাবারা, হে আমার ছেলেরা, নাতিরা, তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো। এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না, পৃথিবীর কোন জাতির ইতিহাসে 9 মাসে এত যুদ্ধ, এত রক্ত কোনোদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে। এখন এই আলবদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই, আর আমরা বলবো হা হা হা, আলবদর রাজাকারের বাচ্চাদের স্লোগান দিব। নো,
এই দেশে মুক্তিযুদ্ধ থাকতে হবে, 71 থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ। আমি কথাটা এটা বলছি।